আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা গতকাল থেকে আমি কিছুটা ভালো আছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আজকেও আর একটু ইমপ্রুভ হয়েছে আমার স্বাস্থ্যের। তো গতকাল কারকের উপরে একটা ভিডিও লিংক আমি দিয়েছিলাম। তো সেখানে আমি সেই লিংকের মাধ্যমে আমার পূর্বে দেওয়া যে একটা কারকের উপর কারক বিভক্তি নির্ণয়ের উপর যে ভিডিও আছে সেটা দেখতে বলেছিলাম। আশা করি তোমরা দেখেছো। আর যদি দেখে না থাকো তো এখন বলবো যে সেটা অবশ্যই দেখে নিবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। একটা যে ভর্তি পরীক্ষার জন্য কারক বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটা হচ্ছে ম্যাথের উপরে জিওমেট্রি নিয়ে যে আমি ক্লাস নিচ্ছিলাম সেটা তার ধারাবাহিকতায় আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ যে ক্লাসটা হয়েছিল জ্যামিতির উপরে, সেখানে কয়েকজনের একটা বিষয়ে প্রবলেম ছিল, তোমরা কমেন্ট করে জানিয়েছিলে। সেই সমস্যাটা আমি একটু দেখাচ্ছি আবার, যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়। যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলের, সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল। তো একটা ট্রায়াঙ্গেলের আমি যদি কোনো এক্সটার্নাল অ্যাঙ্গেল তৈরি করি, এক্সটার্নাল অ্যাঙ্গেল কিন্তু আমি জাস্ট যে কোনো একটা সাইডকে আমি যদি এক্সটেন্ড করে দেই, তাহলে বাহিরে যে একটা কোণ তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। সাপোজ এবিসি যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই যে এর বাহিরে যে অংশটা আমরা পেলাম, যে ট্রায়াঙ্গেলটা পেলাম, আমরা বিসিকে আমরা এক্সটেন্ড করেছি, এই জন্য আমরা যে অ্যাঙ্গেলটা পেলাম এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। আমি যদি এই পাশে বিসিকে যদি আমি এই দিকেও বাড়িয়ে দিই, তাহলে এই পাশেও কিন্তু আরেকটা এক্সটার্নাল অ্যাঙ্গেল পাবো, ঠিক আছে। অথবা আমি যদি এই উপরে, ঠিক আছে, এই সাইডটাকে যদি আমরা এইদিকে বাড়িয়ে দিই, তাহলেও কিন্তু আমরা এই অ্যাঙ্গেলের জন্য এই পাশে আরেকটা আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেল পাবো, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে সবভাবে এক্সটার্নাল অ্যাঙ্গেল পেতে পারি। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের যে কোনো সাইডকে যদি আমরা বাড়িয়ে দেই, বর্ধিত করি, তাহলে আমরা নতুন যে একটা কোণ পাই সেটাই হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ। এই ব্যাপারে বলেছিলাম যে যে কোনো বহিস্থ কোণই, একটা ট্রায়াঙ্গেলের যে বহিস্থ কোণই আমরা পাবো, এই বহিস্থ কোণের ভ্যালু হবে অপোজিট যে দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেল আছে। অর্থাৎ যেমন এই অ্যাঙ্গেলের কথা যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলের জন্য এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল, আর ভিতরে দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেল। কারণ এই যে এর সাথে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা তো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা তো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। আর বাকি যে দুটো অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল, ঠিক আছে, আমি অন্য কালার দিয়ে দেখাই যে বাকি যে দুটো আছে, ঠিক আছে, সাপোজ এইটা আর এইটা, এই দুটো কিন্তু হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল বা এদেরকে বলে অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল। তো এই এক্সটার্নাল অ্যাঙ্গেলের ভ্যালুটা সবসময় এই যে অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল দুটো আছে, এই দুটোর ভ্যালুকে যদি আমি অ্যাড করি, তাহলে এইটার ইকুয়াল হবে, অর্থাৎ এক্সটার্নাল অ্যাঙ্গেলের সমান হবে। কোন দুটোর ভ্যালুকে অ্যাড করলে, এই যে অপোজিট ইন্টারনাল যে দুটো অ্যাঙ্গেল আছে, এই দুটোকে যদি আমরা অ্যাড করি, তাহলে এটার সমান হবে, ঠিক আছে। আর সবসময় এই ভ্যালুটা, এই এক্সটার্নাল অ্যাঙ্গেলের ভ্যালুটা এই অ্যাঙ্গেলের চেয়েও বড়, আবার এই অ্যাঙ্গেলের চেয়েও অবশ্যই বড়। অর্থাৎ আমি যদি যে কোনো একটার সাথে কম্পেয়ার করি, তখন এই ইন্টারনাল যে কোনো একটা অ্যাঙ্গেলের চেয়ে এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা বড় হবে। আর কিন্তু যদি আমরা দুটোকে অ্যাড করি, ইন্টারনাল অ্যাঙ্গেল দুটোকে যদি অ্যাড করি, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেলের সমান হবে। আর বলেছিলাম যে একটা ট্রায়াঙ্গেলে যদি আমি তিনটা এক্সটার্নাল অ্যাঙ্গেল তৈরি করি, যেমন এই চিত্র আমরা দেখতে পাচ্ছি, এইটা একটা আর এই পাশে আরেকটা, যে তিনটা এক্সটার্নাল অ্যাঙ্গেল আমি এখানে দেখিয়েছি। এই তিনটা এক্সটার্নাল অ্যাঙ্গেলকে যখন আমরা যোগ করব, তখন এই টোটাল ভ্যালুটা অবশ্যই আমাদের 360 ডিগ্রি হবে, অর্থাৎ 360 ডিগ্রি, অর্থাৎ চারটা রাইট অ্যাঙ্গেলের সমান হবে। এই বিষয়টা অনেকে বুঝতে পারোনি, এই জন্য বিষয়টা আবার ক্লিয়ার করলাম। আশা করি এবার বুঝতে পেরেছো। আজকে আমরা মূল ক্লাসে ফিরে আসি। জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ বিষয়, জ্যামিতির কেন্দ্র নিয়ে, ত্রিভুজের কেন্দ্র নিয়ে। এর মধ্যে প্রথম একটা অংশ হচ্ছে যে ইনসেন্টার কোনটা বা কাকে বলে, এইটা চেনাটাই আসলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়।
এটা বাংলায় বলি আমরা অন্তকেন্দ্র। ইনসেন্টার মানে হচ্ছে অন্তকেন্দ্র। তো কোনটাকে আমরা অন্তকেন্দ্র বলবো? যে আমরা যদি ইফ উই ড্র বাইসেক্টরস অফ অল দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, then the bisectors will meet at a point inside the circle which is called incenter. ঠিক আছে, এটাকে আমরা ইনসেন্টার বলবো। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলে, আমি চিত্রটাও দেখাই একটা, অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হলো সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল। তো সেই একটা ট্রায়াঙ্গেলের, ঠিক আছে, বলছে আমরা যদি বাইসেক্টর আঁকি, প্রত্যেকটা অ্যাঙ্গেলের বাইসেক্টর আঁকি, অর্থাৎ বাইসেক্টর মানে হচ্ছে ওই অ্যাঙ্গেলকে সমান ভাগে ভাগ করা বা সমদ্বিখণ্ড, বাংলায় এটাকে আমরা বলি সমদ্বিখণ্ড, সমান দুই খণ্ডে ভাগ করা। যেমন এই অ্যাঙ্গেলকে আমি যদি সমান দুইটা অংশে ভাগ করি, ঠিক আছে, এটা ভাগ করা আমাদের যে কনস্ট্রাকশন আছে সেইখানে আমরা পাবো। ঠিক আছে, এটাকে যদি আমি সমান ভাগে ভাগ করি, এরকম চিত্রটা দাঁড়াবে এরকম। এই অ্যাঙ্গেলকে যদি আমি ভাগ করি, ঠিক মাঝ বরাবর একটা রেখা হবে। ঠিক আছে, এটাকে আমরা আরো বাড়িয়েও দিতে পারি, সমস্যা নেই। আর এই অ্যাঙ্গেলকেও যদি আমি ভাগ করি, ঠিক আছে, এরকম আমরা তিনটা রেখা পাবো। তো এই তিনটা রেখা কিন্তু একটা পয়েন্টে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি মিলিত হয়েছে। আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি যে এই যে এই পয়েন্টে কিন্তু তিনটা, এই যে বাইসেক্টর আমি আঁকলাম তিনটা অ্যাঙ্গেলেরই, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেলের যে বাইসেক্টিং যে লাইনটা আছে, বাইসেক্টর যেটা, ঠিক আছে, সেটা কিন্তু এই একটা পয়েন্টে গিয়ে কিন্তু মিলিত হলো। তো এই মিলিত পয়েন্ট, এইটাই হচ্ছে আমাদের ইনসেন্টার। এটাকে ইনসেন্টার বা অন্তকেন্দ্র বলে। ঠিক আছে, প্রত্যেকটা খুবই সহজ আসলে, এগুলো চেনা দরকার বা জেনে রাখা অবশ্যই দরকার। এর যে গত কয়েক বছর বলতে গত 2 বছর ধরে জিওমেট্রির উপরে খুব কঠিন প্রশ্ন হচ্ছে। আবার বলতেছি, জিওমেট্রির উপরে খুব কঠিন প্রশ্ন হচ্ছে, এবং এই প্রশ্নগুলোতেই যারা পরীক্ষার্থী তারা আটকে যাচ্ছে এবং কম নাম্বার পাচ্ছে, এবং কি দেখা যাচ্ছে যে পাস মার্কও তাদের উঠতেছে না। ঠিক আছে, এই জন্য জিওমেট্রি পার্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি সবচেয়ে এই বছরের জন্য, এই বছর যারা পরীক্ষা দিবে তাদের জিওমেট্রির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ম্যাথের মধ্যে জিওমেট্রি পার্ট, ম্যাথ আর ইংলিশ তো সবসময় গুরুত্ব দিতেই হবে। ঠিক আছে, দুইটাতে 100 করে। আর এর মধ্যে ম্যাথের মধ্যে জিওমেট্রি পার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। আচ্ছা, এরপরে আমরা দেখব সার্কামসেন্টার। ঠিক আছে, সার্কামসেন্টার প্রায় মোটামুটি প্রায় একই জিনিসই, যে পরিকেন্দ্র, এটাকে বলা হয় পরিকেন্দ্র। এটা আমরা কিভাবে আঁকবো? যে ইফ উই ড্র 3 পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ দ্য 3 sides of a triangle, then they will meet at a point which is called circumcenter. অর্থাৎ এই চিত্রটাকে আমরা যদি একটু বড় চিত্র দেখি, আমরা এই চিত্রের বড় আরেকটা চিত্র আছে, সেটা আমি দেখাই। এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি একটা সার্কেলে 3টা সাইড থাকে, সরি একটা ট্রায়াঙ্গেলে 3টা সাইড থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা সাইড, এ বি সি, একটা ট্রায়াঙ্গেল, দুইটা 3টা সাইড এ বি বি সি সি এ। ঠিক আছে, এবং প্রত্যেকটারই যে মিড পয়েন্ট আছে, যেমন এ সি, এ বি বি সি, প্রত্যেকটারই মিড পয়েন্ট আছে। ঠিক আছে, এই মিড পয়েন্টে আমি যদি একটা পারপেন্ডিকুলার আঁকি, পারপেন্ডিকুলার, তাহলে এই পারপেন্ডিকুলারকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে তারা একটা পয়েন্টকে মিট করবে। আমি চিত্রটা এটাও এঁকে দেখাচ্ছি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল, সাপোজ এটা হচ্ছে এবিসি, এটা এবিসি একটা ট্রায়াঙ্গেল। তো এখানে আমাদের বলা হয়েছে যে 3টা সাইড যে আছে, এ বি বি সি সি এ, এই 3টা সাইডেরই আমরা মিড পয়েন্টে, অর্থাৎ এদের পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এদের মিড পয়েন্ট বের করতে হবে। যেমন এ বির মিড ভ্যালু, এসি বিসি, প্রত্যেকটা মিড ভ্যালু আমরা বের করে এইখানে যদি আমরা প্রত্যেকটার মিড ভ্যালুতে একটা করে পারপেন্ডিকুলার বা লম্ব, বাংলা যেটাকে আমরা লম্ব বলি, আমরা যদি একটা লম্ব আঁকি এইভাবে, আবার এইটার উপরেও ঠিক একটা লম্ব আঁকবো। ঠিক আছে, আবার এইটার উপরেও একটা লম্ব আঁকবো। এই লম্ব আঁকলে দেখা যাবে যে এই লম্বগুলো প্রত্যেকেই সবগুলো দেখবো যে একটা কমন পয়েন্টে আবার এরা মিলিত হবে। দে উইল ইন্টারসেক্ট অ্যাট এ কমন পয়েন্ট, যেটাকে যে আমি রেড মার্ক করে দেখালাম। এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সার্কামসেন্টার। ঠিক আছে, যেটাকে আমরা সার্কামসেন্টার বলি। ঠিক আছে, যে ইফ ইউ ড্র 3 পারপেন্ডিকুলার বাইসেক্টরস
অফ থ্রি সাইডস, আগে বলা হচ্ছিল অ্যাঙ্গেলকে আমরা বাইসেক্ট করব, ঠিক আছে, আর সেই বাইসেক্টরগুলো একটা পয়েন্টে মিলিত হবে, সেটাই হবে আমাদের ইন সেন্টার। আর সার্কাম সেন্টার হচ্ছে আমাদের সাইডগুলোর মিড পয়েন্টে আমরা একটা পারপেন্ডিকুলার রাখবো এবং এই পারপেন্ডিকুলারটা প্রত্যেকটাই একটা পয়েন্টে মিলিত হবে, সেটাই হবে আমাদের সার্কাম সেন্টার। তো এর পরবর্তী হচ্ছে আমাদের মিডিয়ান। মিডিয়ান মানে বাংলা আমরা ওটাকে বলি মধ্যমা। তো মিডিয়ান কাকে বলে? মিডিয়ানের ডেফিনেশন হচ্ছে দ্য স্ট্রেট লাইন ফাউন্ড বাই জয়নিং দ্য ভার্টেক্স পয়েন্ট অ্যান্ড মিড পয়েন্ট অফ ইটস অপোজিট সাইড ইজ নোন অ্যাজ মিডিয়ান। তো আমি স্ক্রিনে যা দেখাই আমি তোমাদেরকে বারবার বলি, এগুলো অবশ্যই খাতায় লিখবে, তারপরে এগুলোকে মুখস্থ অবশ্যই করবে, ঠিক আছে, আর কথাগুলো শুনে বোঝার চেষ্টা করবে। আর ভিডিওটা তো সবসময় থাকতেছেই ইউটিউবে, তুমি যদি বুঝতে না পারো তুমি বারবার ভিডিওটাকে আরেকবার দেখো, দুইবার দেখো, তিনবার দেখো, তাহলে আশা করি যদি তোমার কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মিডিয়ানটা আগে চেনা দরকার, কারণ সেন্ট্রয়েড পরবর্তী ডেফিনেশন বা পরবর্তী যেটা আমরা শিখব ভরকেন্দ্র, তার সাথে মিডিয়ান বা মধ্যমা এটা রিলেটেড, এই জন্য এটা ডেফিনেশনটা আগে দিয়েছি। তো এটার চিত্রটাও আমি আলাদাভাবে আমি পেইন্টে দেখাচ্ছি। তো মিডিয়ানের বিষয়টা হচ্ছে যেটা আমি চিত্রে দেখালাম বা ডেফিনেশনটা বললাম, সেটার আমি এখানে আবার দেখাচ্ছি। অর্থাৎ আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স থাকে, এ বি সি, যে প্রত্যেকটা যে পয়েন্ট এগুলো এক একটা হচ্ছে ভার্টেক্স, তিনটাকে এর প্লুরাল ফর্ম হচ্ছে ভার্টিসেস। তো তিনটা ভার্টেক্স আছে। তো আমরা প্রত্যেকটা ভার্টেক্স থেকে যদি আমরা একটা পয়েন্ট নেই এবং এটা এই যেমন এ কে আমি যদি ভার্টেক্স ধরি, এ একটা ভার্টেক্স, এর অপোজিট সাইড হচ্ছে বিসি, তাহলে এই এ থেকে আমি বিসি এর মিড ভ্যালু যেটা, সাপোজ বিসি এর মিড ভ্যালু এটা, সাপোজ আমি ডি লিখলাম, এটা এই ডি আর এ আমি যদি এখন যুক্ত করি, ঠিক আছে, আমি যে এই যে একটা লাইন পেলাম, এটা হচ্ছে মিডিয়ান। আবার আমি এ সি এর মিড ভ্যালু যদি বের করি, মিড ভ্যালু এবং বি হচ্ছে ভার্টেক্স, এই দুটাকে আমি যদি অ্যাড করি, একটু লাইনটা বাঁকা হয়ে গেল, তাহলে এইটা একটা। আবার আমি যদি সি হচ্ছে আমাদের ভার্টেক্স, ঠিক আছে, এইটার যদি আমরা মিডিয়ান আঁকি, ঠিক আছে, তাহলে সেটা এ বি এর মিড ভ্যালুতে গিয়ে সেটা পড়বে। তো এইভাবে তিনটা মিডিয়ান যদি আমরা আঁকি, ঠিক আছে, তাহলে এই তিনটা মিডিয়ান কিন্তু একটা পয়েন্টে এরা কি করবে, ইন্টারসেক্ট করবে, তিনটা মিডিয়ান একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। এই মিডিয়ান যে তিনটা মিডিয়ান, একটা ট্রায়াঙ্গেলে সর্বোচ্চ তিনটা মিডিয়ান থাকে, এই তিনটা মিডিয়ানকে যদি আমি অ্যাড করি বা তিনটা মিডিয়ানকে যদি আমি সংযুক্ত করে দেই, তাহলে তারা দে উইল ইন্টারসেক্ট এট এ পয়েন্ট হুইচ ইজ কল্ড, যা যে ডেফিনেশন আমরা দিব যে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র, ঠিক আছে। যে অর্থাৎ প্রথমে আমরা মিডিয়ান বা মধ্যমা বিষয়টা শিখলাম, যে দ্য স্ট্রেট লাইন ফাউন্ড বাই জয়নিং দ্য ভার্টেক্স পয়েন্ট and the midpoint of its opposite side is known as median। তো এরিয়া হচ্ছে এই চিত্রে মিডিয়ান। আমি একটা মিডিয়ান দেখিয়েছি এখানে একটা ত্রিভুজে বা ট্রায়াঙ্গেলে আমরা তিনটা মিডিয়ান আঁকতে পারি, ঠিক আছে। তো এই মিডিয়ানের সাথে সেন্ট্রয়েডের ডেফিনেশন সংযুক্ত, the intersecting point of three medians of a triangle is its centroid। যেমন চিত্রে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে সেন্ট্রয়েড, আর এখানে এ এম বি এন ও সি সবগুলো হচ্ছে মিডিয়ান এবং তারা জি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এরপর হচ্ছে অর্ধ সেন্টার অর লম্ববিন্দু, বাংলা এটাকে বলা হয় লম্ববিন্দু, ইংলিশে বলা হয় অর্ধ সেন্টার। এখানেও খুব সহজ জিনিস, সবগুলো প্রায় রিলেটেড একটা একটার সাথে, একই ধরনের প্রায়। এখানে বলছে if three perpendiculars are drawn from the each vertex, if three perpendiculars are drawn from the each vertex of the triangle to its opposite side, then the bisecting point of the perpendiculars of the three perpendiculars is the orthocenter of the triangle। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের যে ভার্টেক্স আছে যেমন এ বি সি, তিনটা ভার্টেক্স, এই তিনটা ভার্টেক্স থেকে আমরা যদি অপোজিট সাইডে, যেমন এ এর অপোজিট সাইড হচ্ছে বি সি, বি এর অপোজিট সাইড হচ্ছে এ সি এবং সি এর অপোজিট সাইড হচ্ছে এ বি, এই অপোজিট সাইডে যদি আমরা
একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকি, অর্থাৎ এই পয়েন্ট থেকে যদি আমরা এই পয়েন্টের উপর একটা বাইসেক্টর আঁকি, তাহলে তিনটা যে বাইসেক্টর আমরা আঁকবো, এই তিনটা বাইসেক্টর দেখা যাবে একটা পয়েন্টে পরবর্তীতে মিলিত হবে। দে উইল ইন্টারসেক্ট অ্যাট এ কমন পয়েন্ট, দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি এখানে ও হচ্ছে তাদের কমন পয়েন্ট বা ইন্টারসেক্টিং পয়েন্ট। এই ওই হচ্ছে এই ট্রায়াঙ্গেলের জন্য অর্ধ সেন্টার অর লম্ব বিন্দু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেন্টার রিলেটেড, ট্রায়াঙ্গেলের সেন্টার রিলেটেড বিষয়গুলো। এগুলো জেনে রাখাটা জরুরি আসলে, কারণ জিওমেট্রি পার্ট থেকে কিভাবে কোশ্চেন আসতেছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি বিগত 2 বছর ধরে। তো এই জন্য এটাই আসলে একটা চ্যালেঞ্জ জিওমেট্রি থেকে। তবে আমার ব্যক্তিগত ধারণা যে এবছর প্রশ্ন সহজ হবে। এবছর বলতে যারা এবছর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, আগামী বছর পরীক্ষা দিবে, যেহেতু করোনা ক্রাইসিস এর কারণে সব কোচিংই বন্ধ, স্কুল বন্ধ, বাসায় আসলে কতটুকু পড়াশোনা করা যায়, এখন যারা করবে তারাই এগিয়ে থাকবে। ঠিক আছে, তো আমার এই জন্য মনে হয় যে প্রশ্নটা এবার হয়তো সহজ হবে ইনশাআল্লাহ। তারপর প্রস্তুতি কিন্তু নিতে হবে, সিলেবাস সম্পূর্ণ করতে হবে। সিলেবাসের ভিতর থেকে বলতে আসলে সিলেবাসের বাইরে থেকে অনেক কিছু আসে, তবে গত 2 বছর যেরকম কঠিন হয়ে আসতেছে, আশা করি তেমন হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কিছু গুরুত্বপূর্ণ আরো পয়েন্ট ট্রায়াঙ্গেলের সাথে সম্পৃক্ত বা যে বিষয়গুলো আলোচনা করা হলো এগুলোর সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে দেয়ার ম্যাক্সিমাম 3 মিডিয়ানস ক্যান বি ড্রন ইন এ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলে সর্বোচ্চ 3টা মিডিয়ান আমরা আঁকতে পারবো, 3টার বেশি মিডিয়ান কখনো থাকে না। Yes, the sum of the 3 medians of a triangle is less than its perimeter. Perimeter বা পরিসীমার বিষয়টা আমরা আগে শিখেছি। তো পরিসীমা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলের 3টা যে সাইড আছে, 3টা সাইডকে আমি যদি অ্যাড করি যে টোটাল লেন্থ পাবো, এটা হচ্ছে পেরিমিটার। এই পেরিমিটারটা বেশি হবে, কার চেয়ে বেশি হবে? আমরা 3টা মিডিয়ান যদি আঁকি, অর্থাৎ 3টা মিডিয়ান যে আমরা দেখলাম যে 3টা মিডিয়ান আঁকা যায় একটা ট্রায়াঙ্গেলে, এই মিডিয়ান 3টার সামেশন ওই পেরিমিটারের চেয়ে অবশ্যই কম হবে, অর্থাৎ 3টা সাইডের যে টোটাল লেন্থ, সেই লেন্থের চেয়ে মিডিয়ান 3টার লেন্থ অবশ্যই কম হবে সবসময়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে the sum of any two sides of a triangle is greater than the double of its median drawn on the third side. অর্থাৎ আমরা একটা ট্রায়াঙ্গেলে যদি 2টা সাইড নেই, যে কোনো 2টা সাইডের কথা চিন্তা করি, 2টা সাইড যেহেতু একটা ট্রায়াঙ্গেলে 3টা সাইড থাকে, 2টা সাইডের কথা আমি যদি ভাবি তাহলে একটা সাইড বাদ আছে, তাই না? তাহলে ওই থার্ড সাইডের উপরে আমি যদি একটা মিডিয়ান আঁকি, সেই মিডিয়ানকে আমি যদি 2 টাইমস করি, অর্থাৎ দ্বিগুণ করি, তাহলে যে 2টা সাইড আছে ওই 2টা সাইডের যে লেন্থ, ওই মিডিয়ানের যে লেন্থ, ওটাকে যদি আমি দ্বিগুণ করি তার চাইতে ওই 2টা সাইডের লেন্থ বেশি হবে। এটা হচ্ছে আমাদের পয়েন্ট, the sum of any two sides, অর্থাৎ যে কোনো 2টা সাইডের সামেশন একটা ট্রায়াঙ্গেল is greater, বেশি হবে than the double of its median drawn on the third side. এই ছিল আমাদের ট্রায়াঙ্গেলের সেন্টার নিয়ে, ট্রায়াঙ্গেলের যত রকম সেন্টার আছে ওই বিষয়গুলো। এখন আমরা টাইপস অফ ট্রায়াঙ্গেলে চলে যাব। আমরা জানি 6 ধরনের ট্রায়াঙ্গেল আছে, এর মধ্যে according to sides there are 3 types and according to angles there are 3 types, total 6 types. প্রথমত হচ্ছে আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। সাইড অনুযায়ী ট্রায়াঙ্গেল হচ্ছে 3 ধরনের। ইকুইলেটারাল, যেটাকে বাংলায় বলি সমবাহু ত্রিভুজ, যেটা 3টা বাহু সমান থাকবে, অর্থাৎ triangles having 3 equal sides is called equilateral triangle, 3টা সাইড সমান থাকে। তো এটার মধ্যে যে মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে all sides are equal, all angles are equal, value of each angle is 60 ডিগ্রি, অর্থাৎ সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে সব অ্যাঙ্গেলই সবসময় 60 ডিগ্রি করে হয়। all medians are equal, এখানে আমি যে 3টা মিডিয়ান যদি আমি আঁকি, 3টা মিডিয়ানই কিন্তু ভ্যালু ইকুয়াল হবে এদের। তারপর হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে all medians are perpendicular to the sides upon which it is drawn, অর্থাৎ আমরা যে মিডিয়ানগুলো আঁকবো সেটা তো আমরা জানি মিডিয়ানটা আঁকতে হয় ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড ভ্যালু পর্যন্ত, মিড পয়েন্ট পর্যন্ত। তো এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটা মিডিয়ানই পারপেন্ডিকুলার হবে, প্রত্যেকটাই লম্ব হবে অবশ্যই। তারপর হচ্ছে 6 নম্বর পয়েন্ট হচ্ছে if the mid points of the sides are joined
then the triangle found will be equilateral। অর্থাৎ আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের এখানে যেটা আসলে আমি চিত্র এঁকে দেখাই তাহলে বুঝতে পারবো। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে বিষয়টা এইমাত্র বলা হলো সেটা হচ্ছে আমরা যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মিড প্রত্যেকটা সাইডে মিড ভ্যালু বের করি, যেমন এখানে আমি এই তিনটা মিড ভ্যালু বের করলাম। এখন আমি যদি তিনটা মিড ভ্যালুকে অ্যাড করে দেই, ঠিক আছে, তিনটা মিড ভ্যালুকে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু আমরা আরেকটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এই ট্রায়াঙ্গেলটা অবশ্যই ইকুইলেটারাল হবে, এই কথাটাই বলা হয়েছে। এরপর হচ্ছে আইসোসেলস ট্রায়াঙ্গেল, বাংলায় যেটাকে আমরা বলি সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান বা ইকুয়াল হবে। দ্য ট্রায়াঙ্গেলস হ্যাভিং টু ইকুয়াল সাইডস ইজ কল্ড আইসোসেলস ট্রায়াঙ্গেল। দুইটা সাইড ইকুয়াল হলেই সেটা আইসোসেলস হবে। এখানে যে কমন কিছু বৈশিষ্ট্য সেটা হচ্ছে টু সাইডস ইকুয়াল, টু অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল। যে সাইড দুটো ইকুয়াল হবে তাদের অপোজিট যে সাইড সেই সাইড দুটো ইকুয়াল হবে। এই বিষয়গুলো নিয়ে আমি মনে হয় এর আগে কথা বলেছি, বিস্তারিত আর বলতেছি না। তারপর হচ্ছে ইফ দ্য বাইসেক্টর অফ দ্য ভার্টেক্স অ্যাঙ্গেল ইজ পারপেন্ডিকুলার টু ইটস বেস দেন দ্য ট্রায়াঙ্গেল উইল বি অ্যান আইসোসেলস ট্রায়াঙ্গেল। এখানে এই পয়েন্টে যেটা বলা হলো যে আমরা যদি একটা অ্যাঙ্গেলের বাইসেক্টর রাখি, ঠিক আছে, ভার্টেক্সে যেমন এ বি সি যে কোনোটাতে আমি যদি একটা পারপেন্ডিকুলার রাখি যে কোনো ভার্টেক্সে, এটার বেজের উপরে মানে এটা ভার্টেক্স। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে একটা আইসোসেলস ট্রায়াঙ্গেলের ভার্টেক্স কিন্তু ধরা হয় এই যে এখানে আমরা এ দেখতে পাচ্ছি, এ হচ্ছে আমাদের ভার্টেক্স আর বিসি হচ্ছে আমাদের বেজ, ঠিক আছে, বেজ। তাহলে বলছে যে ইফ দ্য বাইসেক্টর অফ দ্য ভার্টেক্স অ্যাঙ্গেল, এই ভার্টেক্স অ্যাঙ্গেল অর্থাৎ এ এর যদি আমরা বাইসেক্টর রাখি, ভার্টেক্স অ্যাঙ্গেল ইজ পারপেন্ডিকুলার টু ইটস বেজ, যদি এটার উপর পারপেন্ডিকুলার হয় বিসি এর উপরে, বিসি হচ্ছে বেজ, অর্থাৎ এ থেকে যদি আমরা একটা লাইন আঁকি বাইসেক্টর আঁকি এবং সেটা যদি বিসি এর উপরে বাইসেক্টর হয় অর্থাৎ বিসি কে সমান দুই ভাগে ভাগ করে, বাইসেক্ট করা মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করা বা সমান দুই ভাগে ভাগ করা, তাহলে সেই ট্রায়াঙ্গেলটা অবশ্যই আইসোসেলস ট্রায়াঙ্গেল হবে। অর্থাৎ আমরা যদি কখনো কোনো একটা ট্রায়াঙ্গেলকে নিয়ে পরীক্ষা করি এবং সেটার ভার্টেক্স থেকে একটা বাইসেক্টর আঁকি বেজের উপরে এবং সেটা যদি ইকুয়াল দুইটা পার্টে বিভক্ত হয়, অর্থাৎ দুইটা পার্ট পাই, দুইটা পার্টি যদি ইকুয়াল হয়, ঠিক আছে, তখন ওই ট্রায়াঙ্গেলটা অবশ্যই আইসোসেলস ট্রায়াঙ্গেল হবে বা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। অর্থাৎ ভার্টেক্স থেকে আমরা বেজের উপরে একটা বাইসেক্টর রাখবো, ঠিক আছে। যদি দেখি যে এই বাইসেক্টরটা পারপেন্ডিকুলার হয়েছে, ঠিক আছে, আর বিসির উপরে পারপেন্ডিকুলার বা লম্ব হয়েছে তখন এটা অবশ্যই আইসোসেলস ট্রায়াঙ্গেল হবে। স্কেলেন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে যে তিনটা বাহুই আনইকুয়াল থাকবে, তিন লেন্থের থাকবে, তিন রকম লেন্থ থাকবে, থ্রি সাইডস আনইকুয়াল থাকবে, এটা থ্রি অ্যাঙ্গেলসও আনইকুয়াল হবে, কোনো অ্যাঙ্গেল সমান হবে না, কোনো সাইডও সমান হবে না। এখন ট্রায়াঙ্গেলস আর থ্রি টাইপস। প্রথম হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো কোণই সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে হচ্ছে লেস দেন 90 ডিগ্রি। The triangle whose three angles are accurate or less than 90 degree is called acute angle triangle. এরপর হচ্ছে obtuse angled triangle হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট। The triangle whose one angle is obtuse is called obtuse angle triangle. একটা অ্যাঙ্গেল obtuse হলেই বা স্থূলকোণ হলেই সেটাই স্থূলকোণী ত্রিভুজ হবে। যেমন আমরা এখানে বি দেখতে পাচ্ছি, বিটা হচ্ছে আমাদের একটা 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু, ঠিক আছে। আর একটা ট্রায়াঙ্গেলে, একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটার চেয়ে বেশি কখনোই অবটিউজ অ্যাঙ্গেল থাকতে পারবে না, কারণ অবটিউজ অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের টোটাল ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুইটা আমরা অবটিউজ অ্যাঙ্গেল আঁকতে চাই তাহলে তো আমাদের আরো পরিমাণ আরো বেশি হয়ে যাবে, তো এটা কখনোই সম্ভব না। তো এক্সেপ্ট দ্য অবটিউজ অ্যাঙ্গেল আদার টু অ্যাঙ্গেলস আর অ্যাকুয়েট। একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে অবটিউজ অ্যাঙ্গেল বাদে বাকি দুটো অবশ্যই অ্যাকুয়েট অ্যাঙ্গেল হবে, অবশ্যই সূক্ষ্মকোণ হবে, বাকি দুটো কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে।
two or more obtuse angle can never exist in a triangle. এরপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। দ্য ট্রায়াঙ্গেলস হুজ ওয়ান অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল ইজ কল্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একটা কোণ 90 ডিগ্রি হলে বা সমকোণ হলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। এক্সেপ্ট দ্য রাইট অ্যাঙ্গেল আদার টু অ্যাঙ্গেলস আর অ্যাকুয়েট। অর্থাৎ রাইট অ্যাঙ্গেল বাদে বাকি যে কোণ দুটো পাবো আমরা সে দুটো অবশ্যই অ্যাকুয়েট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ হবে। টু or more right angle can never exist in a triangle. একটা ট্রায়াঙ্গেলে একটার চেয়ে বেশি কখনোই রাইট অ্যাঙ্গেল থাকতে পারবে না, কখনোই না। The side opposite to the right angle is called hypotenuse. অর্থাৎ রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যেটা থাকে সেটাকে বলা হয় হাইপোটেনিউস বা অতিভুজ, বাংলা বলি আমরা অতিভুজ। হাইপোটেনিউস ইজ দ্য লংগেস্ট সাইড। হাইপোটেনিউসটা হচ্ছে কি সবচেয়ে লংগেস্ট সাইড একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। তারপর পরবর্তী পয়েন্ট হচ্ছে দ্য অ্যাকুয়েট অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যে দুটো অ্যাকুয়েট অ্যাঙ্গেল পাবো, যেমন আমরা এখানে এ এবং সি দুটো অ্যাকুয়েট অ্যাঙ্গেল, এই দুটাকে যোগ করলে কিন্তু সবসময় 90 ডিগ্রি হবে। যেহেতু বি হচ্ছে 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, বাকি দুটোর যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে। আর আমরা জানি দুটো কোণের সামেশন যদি 90 ডিগ্রি হয় দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। সো এ অ্যান্ড সি আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। ওয়ান অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ আদার টু অ্যাঙ্গেলস। কারণ একটা অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, সো ওয়ান অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ আদার টু অ্যাঙ্গেলস। আদার টু অ্যাঙ্গেলসের যদি আমরা সামেশন বের করি 90 ডিগ্রি পাবো, আর আরেকটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, যে পয়েন্ট বলা হলো আর কি। এরপর দ্য সাইডস অ্যাডজাসেন্ট টু দ্য রাইট অ্যাঙ্গেল আর কল্ড বেস অ্যান্ড পারপেন্ডিকুলার। রাইট অ্যাঙ্গেলের সাথে যে দুটো সাইড থাকে অ্যাডজাসেন্ট, যেমন একটা আছে আমরা দেখতে পাচ্ছি এ বি, একটা বিসি, এর মধ্যে একটাকে বলা হয় বেস, একটা হাইট। যদি এটা বেস হয় এটা হাইট হবে, আর এইটা যদি হাইট হয় এটা বেস হবে, এইভাবে। এরপর পিথাগোরাসের থিওরেম, যদি এটা ক্লাস 8 এর একটা বিষয়, আমরা কিন্তু হলে ক্লাস 8 এর হলে কি হবে, এগুলো থেকে ক্যাটাগরির পরীক্ষায় প্রশ্ন এসেছে, এই জন্য এই বিষয়টা জেনে রাখতে হবে যে পিথাগোরাসের মূল থিওরেমটা আমরা শিখবো না, কিন্তু থিওরেমের যে মূল থিওরিটা সেই থিওরিটা শিখতে হবে। এই থিওরিটা কি? থিওরিটা হচ্ছে পিথাগোরাস মূলত রাইট অ্যাঙ্গেল নিয়ে বা সমকোণী ত্রিভুজ নিয়ে তার একটা তত্ত্ব দিয়েছেন বা থিওরি দিয়েছেন। সেই থিওরিতে তিনি বলেছেন যে আমরা এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের চিত্র। এই এসিটা হচ্ছে আমাদের এখানে হাইপোটেনিউস বা অতিভুজ, আর বাকি আরো দুটো সাইড আছে এই হাইপোটেনিউস এসি বাদে, বিসি আর এবি আছে। তো আমরা যদি এসি কে স্কয়ার করি, অর্থাৎ এসি কে যদি স্কয়ার করা হয় বা বর্গ করা হয়, তাহলে এইটার যে ভ্যালু আমরা পাবো এবি কে এবং বিসি কে বর্গ করে যোগ করলে এদের যোগফল এইটার এসি স্কয়ারের সমান হবে। এটা হচ্ছে আমাদের মূল থিওরেম, যেটা দ্য স্কয়ার অফ দ্য হাইপোটেনিউস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কয়ার অন আদার টু সাইডস। এখানে আমরা লিখেছি সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন সি স্কয়ারটা কি, এখানে সি হচ্ছে এখানে হাইপোটেনিউস, এজন্য সি স্কয়ার মানে কি হাইপোটেনিউস স্কয়ার, আর এ হচ্ছে লেন্থ অফ ওয়ান সাইড আর বি হচ্ছে লেন্থ অফ অ্যানাদার সাইড, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা ম্যাথ করতে পারি। সাপোজ আমি যদি বলি যে অনেক সময় এরকম দেওয়া থাকে যে একটা ভ্যালু দেওয়া থাকে, একটার দুইটার ভ্যালু দেওয়া থাকে, একটার ভ্যালু বের করতে হয়। সাপোজ আমাদেরকে বলে দিল যে সি এর ভ্যালু 5 আর 5 কে স্কয়ার করলে কি হবে 25। ঠিক আছে, তাহলে 25 ইকুয়াল টু কি হবে, আর আমাকে বলে দিল যে এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, আর 3 স্কয়ার, এই যে এ স্কয়ার মানে এর ভ্যালু 3 হয়, আর এখানে দেওয়া আছে কি এ স্কয়ার, সূত্র অনুযায়ী কি এ স্কয়ার মানে কি এ স্কয়ার গুলো হবে 9। ঠিক আছে, আর প্লাস হচ্ছে আমাদের বি স্কয়ার, যেহেতু বি এর ভ্যালুটা আমরা জানি না তো আমরা কি লিখবো বি স্কয়ার লিখবো। ঠিক আছে, তো এইভাবে আমরা এখান থেকে আমরা বি এর ভ্যালুটা সহজেই বের করতে পারবো, কারণ আমরা যদি 9 কে আমরা এই পাশে নেই, এর সাইড চেঞ্জ করি, তাহলে এটা 25 এর সাথে মাইনাস হবে, তাই না? যে 25 মাইনাস 9 হবে। ঠিক আছে, 25 মাইনাস 9 হবে ইকুয়াল টু বি স্কয়ার হবে। ঠিক আছে, আমি এখানে রাফ দেখানোর চেষ্টা করতেছি। বি স্কয়ার হবে, আর এখানে যদি আমরা এটাকে বিয়োগ করি এই পাশে পাবো আমরা কত 16 পাবো। ঠিক আছে, যে 16 ইকুয়াল টু আমাদের বি স্কয়ার হবে। আর এরপরে যদি আমরা এখন বি স্কয়ার যেহেতু আছে, আমরা বি এর ভ্যালু যদি বের করতে চাই, এখন আমরা কি করবো, লিখবো যে বি। ঠিক আছে, লিখবো কি বি যদি আমরা লিখি
ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বি পেলাম কিভাবে, বি কে স্কোয়ার রুট করেছি, স্কোয়ার ছিল, স্কোয়ার রুট করলে বি থাকে, তারপর আমাদেরকে 16 কে স্কোয়ার রুট করতে হবে, আর 16 কে যদি আমরা স্কোয়ার রুট করি তখন কি পাবো, 4 পাবো, অর্থাৎ বি এর ভ্যালু 4। তো আমরা কিন্তু বি এর ভ্যালু জানতাম না, তো আমরা ম্যাথ করে বি এর ভ্যালুটা বের করলাম। তো এইভাবে যে কোনো একটার ভ্যালু দেওয়া থাকে আরেকটার ভ্যালু বের করতে হয়। আমি একটা স্যাম্পল দেখালাম, এই ধরনের ম্যাথ আমরা ইনশাআল্লাহ ক্লাসে বা সামনে হয়তো অন্য কোনো অনলাইন ভিডিওতেও আমরা ইনশাআল্লাহ সলভ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তো পড়াশোনা করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।